ইসলামী জামাতের আগমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার দ্বিতীয়বার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। দীর্ঘ 1 বছরের অধিক সময় পরে আজ আবার আপনাদের সামনে আমি হাজির হতে পেরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। প্রিয় কুমিল্লাবাসী, এখানেই তো, এই ময়দানেই গিয়ে দাঁড়িয়ে বলেছিলাম ইনশাআল্লাহ কুমিল্লা বিভাগ হবে এবং কুমিল্লা নামেই বিভাগ হবে। আমাদের ভাইয়েরা এখানে বলেছেন আমরা যদি সরকার গঠন করি তাইলে এটা করব কিনা। যেহেতু ঘোষণা দিয়েছে, এটা আমাদের পবিত্র দায়িত্ব। আল্লাহর ফয়সালা, অন্য কেউ যদি সরকার গঠন করে আমরা এটা করতে বাধ্য করব। হ্যাঁ, 18 কোটি মানুষের দেশ, 4টা বিভাগ ছিল, বেড়ে বেড়ে 8টা হয়েছে, 10টা হবে, 12টা হবে, কোনো সমস্যা নাই, কিন্তু কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হতে হবে। দুই নম্বর বিমানবন্দরের কথা বলা হয়েছে, এখানে একটা ইপিজেড আছে। এর সাথে বিমানবন্দরের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। হাত আছে পা নাই, তার কোনো মানে আছে? হাতও থাকতে হবে, পাও থাকতে হবে, তা না হয় মানুষটা সুস্থ থাকবে। একটা আর একটা সম্পর্ক ইনশাল্লাহ হবে, তবে শর্ত হচ্ছে বিমানবন্দর চালু হওয়ার পরে কুমিল্লা থেকে ঢাকা আসা যাওয়া বাই রোড কমাইয়া বিমানটাকে বাঁচাইতে হবে। এই শর্ত যদি পূরণ হয় ইনশাল্লাহ হবে। তবে আমি বিশ্বাস করি ইপিজেডকে যদি আন্তর্জাতিক মানে উন্নীত করা যায় তাহলে শুধু দেশি নয়, বিদেশিরাও এখানে ইনশাল্লাহ হুমড়ি খেয়ে পড়বে এবং তারা স্বাভাবিকভাবেই চলাচলের জন্য এয়ার সার্ভিসকে চয়েস করবে। আর অনেক দাবি আপনাদের আছে, সবগুলাই সঙ্গত। আমরা একটাই কথা দিচ্ছি, আমরা কোনো এলাকাকে কোনো নামের কারণে, পূর্ব কোনো অযৌক্তিক ধারণার কারণে আমরা অবশ্যই তাদের হক থেকে বঞ্চিত করব না ইনশাআল্লাহ। আগে যারা সরকার চালিয়েছেন তাদের অনেক দুঃখ বেদনা ছিল। কার বিরুদ্ধে? ভাই বলছেন কুমিল্লার বিরুদ্ধে, ছিল না কার বিরুদ্ধে একটু বলতে পারবেন আমাকে? একটা পরিবার, একটা গোষ্ঠী, একটা দলের কিছু মানুষ ছাড়া সারা দেশের জাতির বিরুদ্ধে তারা প্রতিশোধ গ্রহণ করেছে। আমরা ওই প্রতিশোধের রাজনীতিতে নাই। যে প্রতিশোধের রাজনীতি আমাকে কষ্ট দিয়েছে, দেশবাসীকে কষ্ট দিয়েছে, ওই প্রতিশোধের রাজনীতিকে আমরা হারাম মনে করি। রাজনীতি রাজার নীতি নয়, রাজনীতি ইনশাআল্লাহ হবে নীতির রাজ। সুনীতি দিয়ে ইনশাআল্লাহ দেশ পরিচালিত হবে। বলবেন যে আশ্বস্ত হব কিভাবে? সবাই তো বলে, কিন্তু যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। আপনারা যে কথা দিয়ে কথা রাখবেন তার প্রমাণ কি? প্রমাণ আছে। 15.5 বছর সমস্ত বিবেকবান বাংলাদেশী নাগরিক, বিশ্বের বিবেকবান মানুষ স্বীকার করতে বাধ্য হবেন, এই সময়কালে পুরোটা সময় জুড়ে সবচেয়ে মজলুম দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আর কোন দলের সিরিয়ালি ক্রমিক ধরে 1 থেকে 11 সিনিয়র নেতাকে খুন করা হয় নাই।
আর কোন দলের অফিস মাসের পর মাস, বৎসরের পর বৎসর তালাবদ্ধ করে রাখা হয় নাই। আর কোন দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয় নাই। আর কোন দলের প্রতীককে হজম করার চেষ্টা করা হয় নাই। আর কোন দলকে বেদিশা হয়ে শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই। আর কোন দল বলতে পারবে না তাদের একজন নেতার বাড়িও বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়েছে। এটি একমাত্র জামাত ইসলামী। গুম কমিশনের রিপোর্ট দেখেছেন। আমরা কথা কম বলি আর সবর বেশি করার চেষ্টা করি। এই রিপোর্টে উঠে এসেছে সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর লোকেরা। এত কিছুর পর আল্লাহ রাব্বুল আলামিন শহীদানের রক্ত আর মজলুম জনগণের চোখের পানি কবুল করে আমাদের বুকের সন্তান যুব সমাজের নেতৃত্বে 24 আগস্টের বিপ্লব যখন সফল হলো, যেটাকে আমরা 36 জুলাই বলে থাকি, সেদিন প্রথমেই আমরা উচ্ছ্বাস প্রকাশ করলাম না, আমরা মিছিলে উত্তাল হলাম না, স্লোগান দিলাম না, আমরা আল্লাহ তাআলার এই নিয়ামতের জন্য সেজদায় পড়ে শুকরিয়া আদায় করলাম। তারপরে এই দেশবাসীকে ভাঙ্গা বিধ্বস্ত অফিসে দাঁড়িয়ে আমরা জানিয়ে দিলাম আমরা কারো উপর থেকে প্রতিশোধ গ্রহণ করব না। তবে যারা ভিকটিম এবং ভিকটিম ফ্যামিলি, তারা যদি ন্যায় বিচারের জন্য আদালতের আশ্রয় নেন, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব, কিন্তু আইন আমরা হাতে তুলে নেব না। আমরা কথা দিলাম আর্থিকভাবে আমাদের চাইতে ক্ষতিগ্রস্ত আর কেউ হয় নাই, কিন্তু তাই বলে আমরা কারো কাছ থেকে চাঁদা নেব না, চাঁদাবাজি করব না। কারণ চাঁদা ভিক্ষার চাইতেও নিকৃষ্ট। ভিক্ষা হালাল, কিন্তু চাঁদা হারাম। আমরা কথা দিয়ে কথা রেখেছি। আমরা বলেছিলাম আমরা মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রান করব না, মামলা বাণিজ্য করব না। আমরা করি নাই, আমরা আমাদের কথা রেখেছি। আপনারা শুনে অবাক হবেন, সারা দেশে হাজার হাজার লাখ লাখ মামলা আমরা চাইলে করতে পারতাম, খুবই অল্প সংখ্যক মামলা করেছি। এর মধ্যে 8টা মামলায় আসামি মাত্র একজন করে। কারণ আমরা বলে দিয়েছিলাম একজন নিরীহ নাগরিক যেন আমাদের মামলার আসামি না হয়। দ্বিতীয়জন খুঁজে না পাওয়ার কারণে একজনকে আসামি করা হয়েছে। আমরা জানি না ন্যায় বিচার পাবো কিনা, কিন্তু আমরা নিশ্চিত আদালতে আখেরাতে ন্যায় বিচার পাবো ইনশাআল্লাহ। আমরা জুলাই পরবর্তী চাঁদাবাজি এবং লুটপাটের রাজনীতি আমরা করি নাই। আমরা কি করেছি? আমরা প্রত্যেকটা শহীদ পরিবারে গিয়ে হাজির হয়েছে। হাজির হয়ে বলেছি আজকে থেকে আমরাও আপনাদের পরিবারের সদস্য। আপনাদের সুখ আমাদের সুখ, আপনাদের দুঃখ আমাদেরও দুঃখ। আমরা সুখ দুঃখ ভাগাভাগি করব। কতগুলা পরিবার এতই নিরীহ নিরুপায়, নুন আনতে পান্তা ফুরায়, রিক্সা শ্রমিক, রিক্সা চালক, গার্মেন্টস শ্রমিক, দিনমজুর, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ভাই আপনাদের জন্য, আপনাদের অধিকার আদায় করার জন্য, দেশবাসীকে মুক্তি দেওয়ার জন্য, যাদের অবদানের কারণে আজকে এখানে দাঁড়াতে পেরেছি, কথা বলতে পারছি। তাদের পরিবারের কাছে যখন গিয়েছি, চোখের কোনায় পানি দেখি নাই, আমি রক্তের ফুঁটা দেখেছি। মায়ের চোখে, বাবার চোখে, ভাইয়ের চোখে, বোনের চোখে, স্ত্রীর চোখে, অবুঝ সন্তানের চোখে। কোন কোন জায়গায় এতিম সন্তানের হাত ধরে তার চপলতার কারণে টেনে নিয়ে গেছে একটা দেয়ালের পাশে গিয়ে বলে এই আমার বাবা। তার মনের মতো করে বাবার ছবি এঁকেছে দেয়ালের মধ্যে। এরপরে আমাকে বলে দাদু আমার বাবা কি ফিরে আসবে? আহারে, এই অবুঝ এতিম শিশুর কাছে আমার কি জবাব ছিল? কোনো জবাব দিতে পারি নাই।
গুমের শিকার মানুষগুলার কাছে যখন গিয়েছি, তাদের পরিবারের সদস্যদের কাছে, মা জিজ্ঞেস করেছে, বাবা স্বপ্নেও তো এখন আর ছেলেটাকে দেখি না, আমার ছেলেটার কি কোনো খবর আছে? যদি সে মারা গিয়ে থাকে তাহলে তোমরা কি তার কবরটা আমাকে দেখাই দিতে পারবা? আশা ছাড়ছে না তাকে ফিরে পাওয়ার। যদি খবর থাকে আমাকে দাও, যদি আমার ছেলেকে হত্যা করা হয় তার কবরটা দেখিয়ে দাও, অন্তত তার কবরের মাটি ছুঁয়ে একটু চুমু খাবো, নিজেকে সান্ত্বনা দেব। এই মায়ের জন্য আমাদের কি জবাব ছিল আপনারা চিন্তা করেন। দফায় দফায় মামলা দিয়ে মানুষকে নাজেহাল তছনছ করা হয়েছে। এই সব কিছুর পরে জুলাই এসেছিল আল্লাহর নিয়ামত হয়ে। উচিত ছিল মজলুম মানবতার আল্লাহ শুকরিয়া আদায় করা, নিজেকে বদলানো এবং জাতিকে বদলানো। আফসোস, কেউ বদলানোর আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে গেল, আর কেউ আগের মতো আবার সেই ফেসিবাদী কায়দায় অপকর্ম শুরু করে দিল। অবশ্য কুমিল্লার মানুষ শিক্ষিত এবং ভালো, এখানে কেউ ছাদাবাটা নেয় না কারো কাছ থেকে। আমি বহু জায়গায় গাড়ি থেকে নেমে কানে কানে গিয়ে জিজ্ঞেস করি ফুটপাতের দোকানদারকে যে এখানে কেউ চাঁদা চায় কিনা। দেখি চতুর্দিকে তাকাইয়া বলে, জি না, আমার কাছে কেউ চাঁদা চায় না। আমি বললাম, ভাই আমি তোমার মুখের দিকে তাকাইয়া প্রশ্ন করলাম, তুমি চতুর্দিকে তাকাইলা কেন? তো দুই একজন ভয়ে ভয়ে বলে যে আমার এই কথাটা কেউ শুনলেও অসুবিধা আছে। চাঁদা নিয়ে আবার শাসন করে যায়, বলে যায় সাবধান, কাউকে বলতে পারবে না আমি যে চাঁদা নিয়েছি। ফুটপাতের দোকানদার থেকে শুরু করে শিল্পপতি পর্যন্ত কেউ তাদের যন্ত্রণা থেকে রক্ষা পাচ্ছে না। ওই শিল্পপতিদেরকে রাতে বিরাতে 2টায়, 2:30টায়, 3টায় ফোন করে, আপনি অমুক না? বলে হ্যাঁ। তা আপনি কি খুব শান্তিতে বাসায় ঘুমাচ্ছেন? বলে ভাই কি বলতেছো বুঝতেছি না, তুমি কে? আপনি কে? যে আমি কে আপনার চেনার দরকার নাই, কালকে ছোট ভাইয়ারা যাবে দেখা করবে, ওরা যা বলবে তাই করবেন, আর না হয় রাতের ঘুম হারাম করে দেব। কেউ শান্তিতে নাই। আমরা কি চাই সেই ফেসিবাদ আবার ফিরে আসুক? তাহলে এই ফেসিবাদকে বিদায় দিতে হলে কাকে দিয়ে বিদায় দিবেন? জুলাইয়ে যারা বুক পেতে যুদ্ধ করেছে জাতির জন্য, তাদের প্রয়োজন হবে। বন্ধুগণ, 15.5 বছর অনেক নির্যাতনের শিকার হয়েছি। দফায় দফায় আমরা সবাই, এখানে যারা আছেন সবাই জেলে গিয়েছে, কিন্তু আমরা দেশ ছেড়ে যাইনি। আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর দেওয়া শক্তিতে, তার উপর ভরসা করে এই দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবাসে আমি না হয় চলে গেলাম, এই নিরুপায় সহকর্মীদেরকে দেখবে কে? আমরা দেশ ছাড়ি নাই, দেশে ছিলাম, এখন আছি, আল্লাহ রেখেছেন। কথা দিচ্ছি, সুখে দুঃখে আমরা দেশবাসীকে ফেলে কোথাও যাব না ইনশাআল্লাহ। আমরা ছিলাম, আমরা আছি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন আমরা থাকতে পারি। যারা আজকে এই সমস্ত অপকর্মে জড়িত, তারাও মজলুম ছিলেন একদিন। জোড় হাতে বলি, আপনি মজলুম ছিলেন, জালিম হতে চাইয়েন না। আপনি কেন জালিম হবেন? মজলুমের দুঃখ তো আপনার বুঝার কথা, কিন্তু যারা এত কিছুর পরেও বুঝবেন না, তাদেরকে ইনশাআল্লাহ আগামী 12 তারিখ বুঝিয়ে দিতে হবে। অনেকে এখন সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছেন মানুষের মধ্যে ভয় ভীতি সৃষ্টি করার জন্য। মায়েদের ব্যাপারে আমি আর কথা বলতে যাচ্ছি না। এখানে 2 যুবক, তারা অত্যন্ত স্পষ্টভাবে তাদের অভিব্যক্তি মায়ের প্রতি তারা ব্যক্ত করেছে। আমি শুধু একটা কথা বলবো, আপনারা এটা ছেড়ে দেন। আপনারা ছেড়ে যদি না দেন, মনে রাখবেন
আমরা আমাদের জীবনের চাইতে মায়েদের ইজ্জতের মর্যাদা অনেক বেশি বুঝি। আর যদি মায়ের গায়ে কেউ হাত দেয়, আর যদি হুঙ্কার দেয় আমাদের মাদের কাপড় খুলে নেবে, আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না ইনশাআল্লাহ। ওরকম পরিস্থিতি যেখানেই হবে, আমি যোদ্ধা লড়াকু যুবকদেরকে বলবো, তোমরা যারা বুকের রক্ত দিয়ে, বিশেষ করে এই 35 শহীদের কুমিল্লার যুবকদেরকে বলবো, তোমরা সেদিন যারা জীবনের মায়া ত্যাগ করে জাতির জন্য রাস্তায় নেমেছিল, আসো এরকম বেয়াদবি কেউ করলে মায়ের ইজ্জত রক্ষা করার জন্য আরেকবার তোমাদেরকে লড়তে হবে। বহু জায়গায় ভয়ভীতি দেখানো হচ্ছে, বলা হচ্ছে অমুক মার্কায় ভোট না দিলে ভোট সেন্টারে যাবেন না, গেলে খবর আছে। আমি মাদেরকে বিশেষভাবে বলবো, তাদেরকেই ভয় দেখানো হচ্ছে। আপনারা ওই মা যারা শরীফ উসমান হাদিকে জন্ম দিয়েছেন, ওই মা যারা আবরার ফাহাদকে জন্ম দিয়েছেন, ওই মা যারা আবু সাইদকে জন্ম দিয়েছেন, যে আবু সাইদ বলেছিল হয় আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। আপনারা সেই মা। যদি কেউ ভয় দেখাতে আসে, চোখে চোখ রেখে বলবেন, এটি আমার অধিকার, এটি আমার দায়িত্ব, ভোট দিতে আমি যাব, তুমি পারলে ঠেকাবা। ওরা বিড়ালের মতো পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমরা আছি, মায়েদের সাথে আছি। একটা ক্লাস আজকে সামান্য মানবতা এবং ভদ্রতা ভুলে গেছে। আজকে আমি ফেনীতে গিয়েছিলাম, শহীদ পরিবারের মা এবং বাবারা, ভাইয়েরা, বোনেরা সেখানে এসেছিল, সন্তানরা এসেছে। আমি তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করার এক পর্যায়ে একজন বয়স্কা মা হঠাৎ করে এসে আমাকে জড়ায় ধরছেন। উনি কান্না শুরু করেছেন। আমি তো তাকে ছুঁড়ে মারতে পারি না, তিনি তো জাতির মা, আমার মা, তাকে সম্মান করা আমার দায়িত্ব। সেটা নিয়ে এক শ্রেণীর ইতর দেখলাম বুলিং শুরু করেছে। তোদের কি মা নাই? জুলাইকে তোরা স্বীকার করিস না? যদি জুলাইকে ধারণ করিস, তাহলে এমন একজন মাকে কেন তোমরা অপমান করছিস? সম্মানিত বন্ধুগণ, এখানে যুবকরা আছেন, আমরা স্পষ্ট বাতায় বলছি, কোন যুবকের হাতে কোনো বেকার ভাতা আমরা তুলে দেব না। আমাদের যুবকরা বেকার ভাতা খাওয়ার জন্য লড়াই করে নাই, তারা লড়াই করেছে তাদের কাজের অধিকার পাওয়ার জন্য। আমরা প্রত্যেকটা যুবকের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করব ইনশাআল্লাহ। প্রত্যেকটা মেয়ের হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করব। তারপরে মর্যাদার কাজ তাদের হাতে তুলে দেব। সেদিন প্রত্যেকটা নাগরিক, যুবক যুবতী বলবে, আমি বাংলাদেশ, আমাকে দেখে চিনে নাও বাংলাদেশ কি। আমরা সেই সম্মানের জায়গায় যুব সমাজকে বসাতে চাই। যুব সমাজ প্রস্তুত? যারা যুবক হাত তুলেন। ও মা, সবাই তো দেখি যুবক। তাইলে যাও, আমিও তোমাদের সাথে যুবক ইনশাআল্লাহ। যুবকরা বাঘ, সিংহ, পর্বত কাউকে ভয় করে না, আল্লাহর উপর শুধু আল্লাহকে ভয় করে আর আল্লাহর উপর ভরসা রাখে। জাতির মুক্তির পথে যত বাধা আসবে, সেটা যদি হিমালয় পর্বতের মতো হয়, মহান আল্লাহর কাছে তৌফিক চাই আমরা যেন সেটাও মাড়িয়ে সামনে অগ্রসর হতে পারি। আমরা কথা দিচ্ছি, আল্লাহ যদি আমাদেরকে এই দেশ সেবার দায়িত্ব দেন, আমরা চাঁদাবাজের কোনো অস্তিত্ব রাখবো না, আমরা দুর্নীতিবাজদের অস্তিত্ব রাখবো না। হায় হায়, এখন তো সবাই বিপদে পড়ে গেছে, এখন কি হবে? চাঁদাবাজ যারা, তাদেরকে বলছি, ভাই এটা হারাম, এই কাজ ছেড়ে দাও, যা করেছে তওবা করো, পারলে সবার হক ফেরত দাও। এরপরে তোমাদের যদি কিছু না থাকে, আমাদেরকে আল্লাহ যা রিজিক দিয়েছেন তাই ভাগ করে তোমাদের সাথে খাবো। তবু আল্লাহর রাস্তায় তোমরা চাঁদাবাজি করো না। আমরা তোমাদেরকে শিক্ষা দিব, প্রশিক্ষিত করব, তোমাদের হাতেও ইনশাআল্লাহ মর্যাদার কাজ তুলে দেব। সেদিন তোমরা গর্বের সাথে বলবা, আমি আর চাঁদাবাজ নই, আমি দেশ গড়ার কারিগর। দুর্নীতি মানুষ দুই কারণে করে, একটা লোভ
আর একটা বাধ্য হয়ে, বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে বেতন কাঠামো এমন যে এর উপর জীবন ধারণ করা প্রায় অসম্ভব। আপনি রাষ্ট্রের সার্ভিস নেবেন আর তাকে সম্মানের সাথে বাঁচতে দিবেন না, ব্যবস্থা করবেন না। এই রাষ্ট্রের এরকম কেউ বাধ্য হয়ে যদি অপরাধ করে তাকে শাস্তি দেওয়ার কোনো অধিকার নেই। আগে সম্মানের সাথে বাঁচার সুযোগ করে দিতে হবে। সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সব মিলেই হচ্ছে আমাদের কর্মসংস্থান। আমরা কথা দিচ্ছি এই সব ক্ষেত্রে ইনসাফ কায়েম করা হবে ইনশাআল্লাহ। আরেকটা জিনিস আমরা সাফ করে বলতে চাই, আমরা সমাজে ইনসাফ কায়েম করব। সেই ইনসাফ, একজন সাধারণ শ্রমিক অপরাধ করলে তার যে আইনে বিচার হবে, যে শাস্তি হবে, রাষ্ট্রের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী যদি একই অপরাধ করেন তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। একই আইনে একই অপরাধের একই শাস্তি তাদেরকেও ভোগ করতে হবে। বরঞ্চ অভাবের তাড়নায় যদি সাধারণ মানুষ কিছু করে সে মাপ পেয়ে যাবে, কিন্তু রাষ্ট্রীয় দায়িত্বে আসা লোকটি অবশ্যই তিনি কোনো দায় মুক্তি পাবেন না। আরেকটা কথা পরিষ্কার করতে চাই, আমরা পরিবারতান্ত্রিক রাজনীতি আর দেখতে চাই না। রাজার ছেলে রাজা হবে, যোগ্যতা থাকুক কিংবা না থাকুক। রানীর মেয়ে রানী হবে, যোগ্যতা থাকুক কিংবা না থাকুক। এই রাজনীতি বাংলাদেশকে ফ্যাসিবাদের দিকে ঠেলে দিয়েছিল। এই রাজনীতি দুর্নীতিতে ডুবিয়ে দিয়েছিল। এই রাজনীতি মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছিল। আমরা সেই শিক্ষা, সেই ন্যায় বিচার কায়েম করতে চাই। মেধা থাকলে, যোগ্যতা থাকলে একজন রিক্সা চালক ভাইয়ের সন্তান হবে ইনশাআল্লাহ এদেশের প্রধানমন্ত্রী। তাকে বঞ্চিত করার অধিকার কারোই থাকবে না। আমরা সেই দেশটাই গড়ার স্বপ্ন দেখছি। মা বোনদের ব্যাপারে স্পষ্ট বলতে চাই, আপনাদেরকে জুজুর ভয় দেখানো হচ্ছে, দুঃখাবাজরা এই ভয় আপনাদেরকে দেখাচ্ছে। আজ যারা আপনাদের কাপড় খুলে নেওয়ার কথা বলে, আপনি কখনো এই সমস্ত দুর্বৃত্তদেরকে বিশ্বাস করবেন না। বরঞ্চ মা হিসাবে আপনাদেরকে যারা সম্মান দিতে চায়, আপনারা তাদের জন্য বুক ভরে দোয়া করবেন, এটা আমাদের বিশ্বাস। আর তার আলামত স্পষ্ট হয়ে উঠেছে। একজন বোন, আপনারাও দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, সে তার পছন্দের কাপড় পরে হঠাৎ করে এক সাংবাদিকের মুখোমুখি। সাংবাদিক বন্ধুটি তাকে জিজ্ঞেস করেছেন যে আপনি আগামী শাসন ক্ষমতা কারে দেখতে চান? তিনি বলেছেন জামাত। জামাতকে কেন দেখতে চান? বলে জামাত আসলে দেশটা ঠিক হবে। বলে যে তাইলে তো এই কাপড় পরে চলতে পারবেন না। বলে যে না, পরবো না, অন্য কাপড় আপনাকে পরতে হবে। তাই পরবো। এরপরে জিজ্ঞেস করেছে সাংবাদিক বন্ধুটি, জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে? কয়েছে জামাতই আমার ভালো লাগে। কেন? এই আস্থার ভিত একদিনে তৈরি হয়নি। মা বোনেরা বিশ্বাস করতে শুরু করেছেন এদের হাতেই আমাদের ইজ্জত নিরাপদ থাকবে। মাথা গরম হওয়ার এইটাই কারণ, আর কোনো কারণ নাই। হ্যাঁ, শরীরের উপর হাত দিতে পারবেন, চাবক বসাইতে পারবেন, সন্ত্রাস করতে পারবেন, কিন্তু মনে রাখবেন মনের উপরে কোনো চাবুক চলে না। আমরা মাদেরকে কথা দিচ্ছি, শিক্ষা, উচ্চ শিক্ষা সবকিছু আপনাদের জন্য নিশ্চিত করা হবে। আমরা আমাদের পলিসি ডিক্লেয়ার করেছি, মাস্টার্স পর্যন্ত মায়েরা ইনশাআল্লাহ সরকারি খরচে লেখাপড়া করবেন। এখন ভাইয়েরা মন খারাপ করছেন নাকি যে আমরা কি দোষ করলাম? না, দোষ করেন নাই, ওনাদের গুণের স্বীকৃতি দেওয়ার জন্য এটা আমরা করছি। আচ্ছা, কেউ কি হাত তুলবেন যে এইখানে আপনার এই বয়সে আপনি আপনার গর্বে একটা বাচ্চা ধারণ করেছেন? এইরকম কেউ আছেন? নবডি, কেউ নাই। অসম্ভব, পুরুষ তার গর্বে বাচ্চা ধারণ করতে পারবে না। আচ্ছা, বেবিটা জন্ম নিয়েছে,
তারপরে বুকের দুধ, নিজের বুকের দুধ কেউ খাইয়েছেন, এইরকম কোন পুরুষ এখানে আছেন? নাই। তাইলে মা, মার তুলনা মা, আবার বলবো মায়ের তুলনা মা, মায়ের তুলনা অন্য কারো সাথে হবে না। এই জন্যই মাকে সম্মান করতে হবে। তাই মায়েরা ঘরে থাকবেন ইনশাল্লাহ ইজ্জত এবং নিরাপত্তার সাথে। রাস্তায় যখন চলাচল করবেন তখন তাদের ইজ্জত নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হবে। আর যখন তারা কর্মস্থলে যাবেন তখন তারা উইথ ডিগনিটি এন্ড সিকিউরিটি, সম্মান আর নিরাপত্তার সাথে তারা ইনশাল্লাহ কাজ করবেন। সেদিন মাও গর্ব করে বলবেন আমিও বাংলাদেশ। এই বাংলাদেশটাই চেয়েছিলাম। এই বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই রাষ্ট্র কোনো পলিটোক্রেটিক রাষ্ট্র হবে না। রাজনৈতিক আনুগত্য দেখে, দলীয় আনুগত্য দেখে কাউকে এখানে মূল্যায়িত করা হবে না। রাষ্ট্র হবে মেরিটোক্রেটিক। যার যোগ্যতা আছে এবং যার দেশপ্রেম আছে, সে কোন ধর্মের এটা দেখার বিষয় নয়, সে দেশের নাগরিক, এটাই যথেষ্ট। তাকে সেই জায়গায় বসিয়ে দেওয়া হবে। দল ধর্মে কোনো ব্যবধান আমরা রাখবো না। আমরা জাতিকে বিভক্ত করতে দেব না। আমরা ঐক্যবদ্ধ জাতি নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। প্রশাসনের বিভিন্ন স্তরে যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা আবার সবার মিলেই তো বাংলাদেশ। আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে বিবেকের আলোকে, আইনের গাইডলাইন অনুযায়ী আমরা চলি। আমরা প্রশাসনের কারো কাছে কোনো আনুকূল্য চাই না। কোন দলের আনুকূল্য না করে 18 কোটি মানুষের আনুকূল্য করুন। তাইলেই আমরা আপনাদের প্রতি থ্যাঙ্কসফুল থাকব। অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আমরা দেখছি অনেকে সেই দায়িত্ব অতীতে নয়সয় করেছেন, উলট পালট করেছেন, তছনছ করেছেন। এখন তাদের অনেকের জীবনটাই তছনছ হয়ে গিয়েছে। তারা এদেশের নাগরিক, তাদের জন্য কষ্ট লাগে। কেন এই অপকর্ম করতে গেছিলেন? অন্যকে সন্তুষ্ট করতে নাকি নিজের আখের গুছাতে? কই কিছুই তো আপনার কাজে লাগলো না। এখন আমি আশা করি যারা অতীতে বাধ্য হয়ে এই সমস্ত কাজ করেছেন তারা এবার জনগণের পক্ষে দাঁড়াবেন ইনশাআল্লাহ। তারা 18 কোটি মানুষের হবেন। মিডিয়ার ব্যাপারে দুটো কথা বলতে চাই। মিডিয়া জাতির চোখ, জাতির দর্পণ বা আয়না। আর মিডিয়ার বন্ধুরা হচ্ছেন তারা, কি বলে মিডিয়ার বন্ধুদেরকে? হ্যাঁ, বলবেন না কেউ? জাতির বিবেক। মিডিয়ায় অনেক কষ্টের ঘটনা ঘটে যাচ্ছে। জোর করে দেশটাকে অন্যায়ের দিকে কেউ যেন নেওয়ার চেষ্টা না করেন, কেউ যেন দুর্নীতির পৃষ্ঠপোষকতা না করেন, কেউ যেন চাঁদাবাজদের পক্ষ না নেন, কেউ যেন অন্যায়ের সমর্থন না করেন। আমরা চাই আপনারা ন্যায়ের পক্ষে থাকেন, কল্যাণের পক্ষে থাকেন, দুর্নীতির বিরুদ্ধে থাকেন। আমরা আপনাদেরকে স্যালিউট দেব। দুই একটা হাউজের কথা হয়তো এসেছে, আপনারা ভুলে যান। সাংবাদিক যারা আছেন, সত্যটা অনেক সময় আপনারা তুলে ধরেন, কিন্তু হাউজ এটা উলট পালট করে দেয়। এটা আমরা জানি, আমরা বুঝি। আমাদের মূল অনুরোধটা হাউজের কাছে। এই কষ্ট করা সাংবাদিক ভাইয়েরা যারা জানের ঝুঁকি নিয়ে নিউজ কভার করে, ফাইট করে, তারা আসলে যোদ্ধা। সেই যোদ্ধাদেরকে আমরা সম্মান করি। তারা আমাদের কাছে আমানত, তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু। আপনারা আপনাদের হাউসগুলোকে বুঝাবেন। হাউসের যারা নিয়ন্ত্রণ করেন, পলিসি নিয়ন্ত্রণ করেন, তাদেরকে বুঝাবেন যে আমরা তো মানুষের কাছে যাই, মানুষের সাথে চলাফেরা করতে হয়। এমন কিছু করলে যেটাতে মানুষের আস্থা উঠে যায়, মানুষের কষ্ট হয়, বিরক্তির উদ্রেক হয়, সেটা থেকে আমাদেরকে মুক্তি দিন। আমরা আশা করব, আমরাও চেষ্টা করব, আপনারাও চেষ্টা করেন। সম্মানিত ভাই, কথা আর আমি বাড়াচ্ছি না, এখানেই শেষ। আসুন, যুব সমাজের প্রত্যাশার বাংলাদেশ, জুলাইয়ের আকাঙ্ক্ষাতে ধারণ করা বাংলাদেশ, বস্তা পচা রাজনীতি পরিবর্তনের বাংলাদেশ, 13 তারিখ থেকে নতুন বাংলাদেশ। এই বাংলাদেশের জন্য আমরা 2টি ভোট দেব ইনশাআল্লাহ।
প্রথম ভোটটি সংস্কারের পক্ষে, হা ভোট দেব। হা মানে আজাদি, না মানে গুলামি। এবার আপনারা বলুন, গুলামি না আজাদি? আমরা কিসে ভোট দেব? আমরা দিব সবলকে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব। যারা সংস্কার চায় না, বস্তা ফসা রাজনীতি চায়, আবার ফেসিবাদী কায়দায় দেশ চালাতে চায়, তারা তাদের ভূমিকা পরিষ্কার করবে আমরা আশা করব। তারা সাহস করে বলুক যে তারা না ভোট দিব, তাও জাতি বুঝতে পারবে। আর হা ভোট দিলেও বলুক আমাদের মতো যে আমরা হা ভোট দেব। দ্বিতীয় ভোটটি হবে ন্যায় ইনসাফের পক্ষে। কুমিল্লা 11টি আসন, 300 আসনের মধ্যে 11 আসন কুমিল্লায়। আমরা এখন 11 দলের পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হয়েছে এক এক করে তাদের হাতে ইনশাআল্লাহ আমরা জনতার প্রতীক তুলে দেব। আবারও বলছি, জামাতে ইসলামের বিজয় চাই না, 18 কোটি মানুষের বিজয় চাই। সেই 18 কোটি মানুষের যারা বিজয় চান এবং তাদের আমানত রক্ষা করবেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এখন তাদের হাতে আমরা প্রতীক তুলে দেব ইনশাআল্লাহ। প্রথমেই কুমিল্লা 1, আসেন। কুমিল্লা 1 কোন উপজেলা এটা? মেঘনা এবং দাউদকান্দি। মাশাআল্লাহ, জনতার খেদমত করতে করতে লোকটা গলা ভেঙে ফেলেছে। দোয়া করবেন। কিসের প্রতীক? ইনসাফের প্রতীক। এ প্রতীকের নামটা কি? প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জুড়ে। 12 তারিখ সকাল সন্ধ্যা সারাদিন ইনশাআল্লাহ বিজয় হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, 1 নম্বর আসনের বিজয় নিয়ে সেদিন করে ফিরে আল্লাহ শুকরিয়া আদায় করবেন ইনশাআল্লাহ। আপনি দাঁড়ান এখানে। এরপরে 2 নম্বর আসন, এই আসনটি হোমনা এবং তিতাস। জনাব নাজিমউদ্দিন মোল্লা, আলহামদুলিল্লাহ, তিনি যেন মোল্লাওয়ার নামের সম্মান রক্ষা করতে পারেন, আপনারা দোয়া করবেন। জনতার দায়িত্বের ভার আল্লাহ যেন তাকে বহন করার তৌফিক দান করে। তার প্রতীকটা কি? তার প্রতীকটা কি? ইনশাআল্লাহ 12 তারিখ বিজয়মালা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তারপরে কুমিল্লা 3 মুরাদনগর ইউসুফ হাকিম সোহেল, মাশাআল্লাহ। এই হাকিম সাহেব যাতে হিকমতের সাথে এবং সততার সাথে তার দায়িত্ব পালন করতে পারে, আল্লাহ তাকে তৌফিক দান করুন। তার হাতে তুলে দিলাম ইনসাফের প্রতীক দাড়িপাল্লা। প্রতীকটা কি? জোর এত কম কেন? প্রতীকটা কি? মাশাআল্লাহ। ইনশাআল্লাহ 12 তারিখ বিজয়মালা। সবাইকে ধন্যবাদ। তারপরে দেবিদ্বার কুমিল্লা 4, সাংঘাতিক গরম মাঠ এবার। মাশাআল্লাহ, যুবকদের অন্যতম আইকন হাসনাত আব্দুল্লাহ যুদ্ধে চোখ রাঙ্গাইয়েই জয় করে ফেলেছে মাশাআল্লাহ। তার হাতে আমরা তুলে দিলাম শাপলা কড়ি। কি প্রতীকটা? কি প্রতীকটা আছে? কোন সে প্রতীক? 12 তারিখ সকাল সন্ধ্যা বিজয় হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ধন্যবাদ সবাইকে। এরপরে বুড়িচং ব্রাহ্মণপাড়া ডক্টর মোবারক হুসাইন। আগে এটা ধরো, এরপরে হাত নাড়বা। প্রতীকটা কি? জুড়ে সুরে, আরো জুড়ে, সাবেক সিপি ইনশাআল্লাহ 12 তারিখ বিজয়মালা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ধন্যবাদ। এবার আদর্শ সদর, সদর দক্ষিণ। এই আসনের কান্ডারি হবেন ইনশাআল্লাহ কাজী দিন মোহাম্মদ। তিনি শুধু বিয়ের কাজীগিরি করবেন না, ইনসাফ কায়েমেরও কাজী হবেন ইনশাআল্লাহ। প্রতীক কি রে ভাই?
আরো জুড়ে কুমিল্লা জুড়ে 12 তারিখ ইনশাআল্লাহ বিজয়মালা, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে চান্দিনা, কুমিল্লা 7, মাওলানা সুলাইমান হুসাইন, খেলাফত মজলিসের নেতা। এই যে গড়ির কাটায় দেশ চলবে ইনশাআল্লাহ। আর সময়ের অপচয় করতে কাউকে দেয়া হবে না। মার্কাটা কি আছে? দেয়াল গড়ি। মার্কাটা কি? আরো জুড়ে ইনশাআল্লাহ 12 তারিখ সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ বিজয়মালা। সবাইকে ধন্যবাদ। তারপরে কুমিল্লা 8 বড়ুরা, অধ্যক্ষ ডক্টর শফিকুল আলম হেলাল, অসংখ্য অসংখ্য মানুষের উস্তাদ। দেশে বিদেশে তার সাগরিদের কোনো অভাব নাই। তিনি পীর নন, কিন্তু পীরের মতোই তার মর্যাদা তার ছাত্রদের কাছে। শক্ত করে ধরেন, আস্তে করলে ধরলে জাতির ভার বহন করতে পারবেন না। দেখেন না, লোকটা আলহামদুলিল্লাহ পাকতে পাকতে লাল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ তার হাতে বিজয় মালা উঠবে, ইনশাআল্লাহ তার গলায় বিজয়ের মালা পরানো হবে, ইনশাআল্লাহ। মার্কাটা কি? আরো দূরে 12 তারিখ সকাল সন্ধ্যা বিজয়মালা, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। কুমিল্লা নয়, লাকসাম মনোহরগঞ্জ, ওটা তো ওখানে দিয়ে এসেছি। জি, উনাকে শুধু আমরা হাত ধরে পরিচয় করে দিলাম। জিন্দাবাদ। ওই কোন দিকে? এখানে আসে নাই? আচ্ছা, এখানে আমরা মনে করলাম যে একজন আছে, ডক্টর সৈয়দ, হ্যাঁ, ডক্টর সৈয়দ সরওয়ার সিদ্দিকী, আলহামদুলিল্লাহ। তারপরে হলো কুমিল্লা 10 ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, তাকে ওখানে দিয়ে এসেছি ইনশাআল্লাহ। ইয়াসিন আরাফাত, তারও বিজয় হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া রাখবেন। এবার শেষ ভালো যার সব ভালো তার। কুমিল্লা 11। ও তাহের ভাই চলে গেছেন? দেন আমার হাতে। আমি ডক্টর তাহের। আমি কে? সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মার্কা কি? আরো জুড়ে 14 গ্রামে গড়ে গড়ে 12 তারিখ বিজয় হবে ইনশাআল্লাহ বিপুল ভোটে। তাহের ভাই জিতে যাবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফি হায়াতিকুম। এবার আসেন বিদায় নেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সংসদে যে আমাদের ব্যবস্থা করবেন, কিছু করে দেবেন।